শুরুতেই মাইক টিভি বিশেষ। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসে এক নতুন সংযোজন। ছাত্র জনতার অংশগ্রহণে এই আন্দোলন পরিণত হয় গণ অভ্যুত্থানে। কঠোর আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রায় 9 শতাধিক ব্যক্তি। প্রথম ধাপের তালিকা অনুযায়ী আহত হয়েছেন প্রায় 11,500, যার অধিকাংশই এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মানবেতর জীবনযাপন করছেন তারা। মাই টিভির বিশেষ এই প্রতিবেদন তুলে ধরছেন রাকিব হাসান। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেখানে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য খোলা হয়েছে বেশ কয়েকটি বিশেষ ওয়ার্ড। বিশেষ একটি ওয়ার্ডে প্রবেশ করতেই চোখে পড়বে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অসহায় মানুষগুলো শুয়ে আছে হাসপাতালের বেডে, যাদের মধ্যে রয়েছে ছেলে বুড়ো এমনকি শিশুরাও। এমনই একজন ইমরান পারমাণিক। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি। কাজ করতেন পোশাক কারখানায়। বড় বুলেট আছে না, বড় বুলেট মানে একই ওয়ার্ডে দীর্ঘ 7 মাস যাবৎ চিকিৎসা নিচ্ছেন শরীয়তপুরের মেহেদি আলম। গুলশানের একটি ফুলের দোকানে কাজ করতেন তিনি। আন্দোলনে যোগ দিয়ে রামপুরায় গুলিবিদ্ধ হন মেহেদি। সর্বপ্রথম আমার গুলি লাগে, তো গুলি লাগার পরে আমি হঠাৎ দেখলাম আমি পড়ে যাই, ঝিম ধরে গেছে। আমি বুঝতে পারিনি যে আসলে আমাকে গুলি লাগছে না কি লাগছে। এরপর আমি এক প্রকার যে আমি পড়ে যেতে হঠাৎ করে দেখি আমি পায়ে সেন্স পাই না। পরে দেখি যে আমার পায়ে রক্ত ব্লাড পড়তেছে। হ্যাঁ, আসলে গলা পুরো ভাসে পারে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহরিয়ারের অবস্থাও প্রায় একই। মিরপুর 10 নম্বর গোল চত্বরে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছেন 2 পায়েই। বিজয় মিছিলে যে সময় কইছে ওই সময় আমরা সবাই বিজয় মিছিল নিয়ে মানে এই যে ইয়াতে যাব, জাদুঘরের ওদিকে যাব। ওই সময় পুলিশ গুলি চালাতেছিল। ওই সময় মানে আমি পড়ে গেছি, উষ্টাকে পড়ে যাওয়ার পরে লুকাইছিলাম, কিন্তু ওনারা এসে সামনে এসে গুলি চালাই দিছে। জুলাই আন্দোলনে আহত এমন প্রায় 1000 খানেক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এই হাসপাতাল থেকে, যাদের অধিকাংশই বাড়ি ফিরে গেলেও অনেককেই সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। তাদের কিছু কিছু এমন রয়েছে যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব হয়ে যাবে, যাদের হাত পা চলে গেছে, তারা তো আর সেটি ফেরত পাওয়ার সুযোগ নাই। কৃত্রিম হাত পা নিয়ে যতটুকু চলা যায়। আর দ্বিতীয়, এখন যারা চিকিৎসা নিয়ে গেছেন কিংবা হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, এদের একটা অংশ তারা হয়তো বা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। প্রয়োজনে রোগীদের বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা আমাদের দেশীয় যে সামর্থ্য আছে তার সর্বোচ্চটুকু করার চেষ্টা করছি। যদি মেডিকেল টিম মনে করে যে হ্যাঁ তাকে বিদেশ নিলে ভালো হবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বিদেশে নেওয়ার সুপারিশ করে থাকি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাজার দর প্রসঙ্গ। রমজানের বাকি মাত্র 7 দিন, আর বাজারে এখন ইফতারে ব্যবহৃত ছোলা, ডাল, পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে। আর সয়াবিন তেল নেই বললেই চলে। পাশাপাশি সব ধরনের মশলার দামও বাড়তি। শুধু ভোক্তা অধিদপ্তরই নয়, অন্যান্য অধিদপ্তরকেও বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন ভোক্তারা। বাকিটুকু জানাচ্ছেন আবু সাইদ উপু। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এ সময় ছোলা, ডাল, ডিম, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা হু করে বেড়ে যাচ্ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব ধরনের জিনিসপত্রের দাম। বাজার ঘুরে দেখা গেছে ছোলা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি দরে। একইভাবে খেসারি ডাল 110 থেকে 120 টাকা ও মসুর ডাল 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মাস দুয়েক আগে চিনির দাম উঠেছিল 125 থেকে 130 টাকায়, তবে এখন তা কিছুটা কমে 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি রয়েছে খেজুর ও ডিমের দামও। প্রতি রমজানে এভাবে হয় যে খেজুরের দাম একটু বাড়তি থাকে। একটা ভালো কোয়ালিটি এইবার আসছে, হয়তো 10-15 টাকা 20 টাকা বেশি হয়ে গেছে। সব পণ্যর দাম বেড়েছে, যাতে আমরা নগরবাসী আমাদের নাভিশ্বাস।
তবে মাছ ও মুরগির বাজার স্থিতিশীল অবস্থায় থাকলেও অস্থিরতা বিরাজ করছে সয়াবিন তেলের বাজারে। ভোজ্য তেলের সরবরাহ সংকট এখনও কাটেনি বলে জানান ব্যবসায়ীরা। তেল স্যার মার্কেটে দরকার আপনার 500-600 কার্টুন, ওরা মার্কেটে দিচ্ছে 150 কার্টুন 200 কার্টুন। বাংলাদেশে পর্যাপ্ত তেল আছে, তেল থাকা অবস্থা তেল পাইতেছে না মানুষে, এটা আমরা তো কিছু বলতে পারি না। তবে ভোক্তাদের অভিযোগ, রমজানের আগে শুধু সয়াবিন তেল নয়, বেড়ে যায় পেঁয়াজ, বেগুন, মুড়ি, বুটসহ ইফতার সামগ্রীর দাম। অন্যান্য দেশে উৎসবের সময় এরা বেদিন কাফের মুশরিক হলো এরা কমায় দেয়, আর আমাদের দেশে ইনশাল্লাহ আমরা বাড়াই দিই। যাদের আয় রোজগার সীমিত, তাদের তো একটা সীমিত পয়সার মধ্যে দিয়েই চলতে হয়। আমি তো মশলা জাতীয় দ্রব্য কিনছি বেশিরভাগ, তো বেশিরভাগের দাম একটু 10-20 টাকা বেশি। সিন্ডিকেটের সাথে তো আমার মনে হয় সবাই সম্পৃক্ত, এখন কাকে বাদ দিবেন? ব্রয়লারটা এখন যেটুকু আছে সামনে তো আরও বাড়বে, রোজা এসে গেছে। বাজারে ডিমের পাশাপাশি ব্রয়লার, সোনালী সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে। গরু ও খাসির মাংসের দাম 30 থেকে 50 টাকা বাড়তি। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বছরের 11 মাসেই খোঁজখবর না থাকলেও রমজান মাস আসলেই অনেকটা দৌড়ঝাঁপ শুরু হয় বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের। তবে ভোক্তারা বলছেন, রমজানকে পুঁজি করে যেভাবে দিনের পর দিন সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, এটি যদি নিয়ন্ত্রণে না যায় তাহলে আয়ের সাথে যে ব্যয়ের সামঞ্জস্যতা সেটি অনেকটা অমিল থেকে যায়, যার ফলে তাদেরকে পড়তে হয় অনেকটা বেকায়দায়। বিশেষ করে চাল এবং তেলের দাম যেভাবে বাড়তে শুরু করেছে এবং তেলের যে হদিশ নেই সে বিষয়েও অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন ভোক্তারা। কারণ বাজার থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একমাত্র দল যারা নেতাকর্মীরা কেউ অন্যায় করলে ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, দলের লক্ষ্য উদ্দেশ্য তৃণমূলের মাঝে ছড়িয়ে দিতে হবে। দুপুরে বিএনপির যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতাকর্মীদের নামে অপপ্রচার না ছড়ানোরও আহ্বান জানান তারেক রহমান। প্রতিবেদন শামস তাবরিজ উচ্ছ্বাসের। দীর্ঘ 7 বছর পর বিএনপি যশোর জেলা শাখার দ্বিবার্ষিকী সম্মেলন ঘিরে টাউন হল ময়দানে জড়ো হন স্থানীয় ও আশপাশ এলাকা থেকে আসা নেতাকর্মীরা। সম্মেলনের শুরুতে বক্তব্য প্রদান করেন স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা কেউ অন্যায় করলে ব্যবস্থা গ্রহণ করে। নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। বিএনপির নাম নিয়ে কিছু মানুষ জনগণের কাছে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, দলের 31 দফার উদ্দেশ্য তৃণমূলের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যতটুকু প্রত্যাশা আমাদের ছিল, যতটুকু আমরা করতে চেয়েছিলাম, সব কাজ আমরা হয়তো সক্ষম হইনি সব কাজগুলো সম্পূর্ণ করতে। সেজন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা 31 দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র কাঠামো পূর্ণ মেরামত করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নতুন করে দেশ গড়ে তুলতে সবাই আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশের রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে তা সফল হয়েছে শুধুমাত্র ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায়। সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য একটি দেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। আশাবাদী আমরা সবাই যে সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আমির খুরশিদ সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করে জামায়াতে ইসলামী। লক্ষ্মীপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণজমায়েতে তিনি কথা বলেন। শহীদদের রক্তের সাথে বেইমানি না করে চাঁদাবাজি দখল বাণিজ্য বন্ধ করারও আহ্বান জানান তিনি। একই সাথে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর গণজামায়াতকে কেন্দ্র করে সকাল থেকেই লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর এই জনসভাকে কেন্দ্র করে তিল ধারণের ঠাঁই ছিল না সমাবেশস্থলে। দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অসংখ্য দেশপ্রেমিক মানুষের খুনের রক্ত লেগে আছে আওয়ামী লীগের হাতে। যে রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতিকে ঘৃণা করে জামায়াত ইসলামী। ৫৩ বছরেও দেশের মানুষ পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ২৪-এর পর দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ পাবার স্বপ্ন দেখলেও তা প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের রক্তের সাথে বেইমানি না করে চাঁদাবাজি, দখল বাণিজ্য বন্ধ করার আহ্বানও জানান তিনি। বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবে না। এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ জামায়াত ইসলামী বিশ্বাস করে না, তাই কুরআনের আলোকে দেশ চালানোর সুযোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামের শাসনটায় দেশবাসীর দেখার সুযোগ হয় নাই, জানি না এইটুকু হায়াত পাবো কিনা। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলা মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছ, মেহেরবানি করে সেই ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে বর্তমান সরকারের কাজ হচ্ছে একটি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, কিন্তু বিগত ৫৪ বছরের রাজনীতিতে ও সংবিধানে নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল তৈরি হয়েছে, এটি সংস্কার অতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আয়োজিত ১৪গ্রাম উপজেলার হাজী জাফর আলী সরকারি পাইলট স্কুল মাঠে মহিলা কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত মনে করে বর্তমান সরকার সঠিক পথে এগোচ্ছে, আশা করেন সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। এক বছর আগে বিএনপি সেই জোট থেকে বেরিয়ে আসছে, এখন আর মূলত সেরকম কোনো জোট নেই। নির্বাচনটি কিভাবে হবে এটি এখনো স্পষ্ট নয়। সমন্বয়ের মাধ্যমে হতে পারে, অন্যান্য আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে হতে পারে। তো পরিস্থিতি আরও আগালে এবং নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা দেওয়ার পরেই একটা রাজনৈতিক মেরুকরণ হবে। সে সময় এটা স্পষ্ট হবে নির্বাচনটি কোন প্যাটার্নে হবে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ। সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের দ্বিতীয় ধাপে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার ২২শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। গত ১৮ই নভেম্বর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন সহ আরও ৫টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়ন করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে এই সংস্কার কমিশন গঠন করা হয়। এই অধ্যাপকের নেতৃত্বে কাজ করেছেন ৭ সদস্য। পূর্ণাঙ্গ প্রতিবেদন চূড়ান্তে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন কমিশন। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের
4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এবারে সম্মেলনে সীমান্তে নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থাপনা, কাঁটাতারের বেড়া, প্রতিরক্ষায় ব্যবহৃত হয় এমন কোনো স্থাপনা বা বাংকার নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন এবং যৌথ আলোচনার দলিলের ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। সম্মেলনের পর যৌথ প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সম্মেলনে বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করে। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। গতরাতে তথ্য প্রযুক্তি সহায়তায় ঢাকা সাভারের গেন্ডা এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মানিকগঞ্জের শহীদুল ইসলাম মুহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গত 17 ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ নেয় যাত্রী বেশে থাকা ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে। এই ঘটনায় 3 দিন পর বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। মাদারীপুরের কালকিনিতে সংযোগ সড়ক না থাকায় 5 কোটি টাকা ব্যয়ে সূর্যমণি খালের উপর নবনির্মিত সেতু কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। সেতু নির্মাণের 1 বছর পেরিয়ে গেলেও আজও নির্মাণ হয়নি অ্যাপ্রোচ রোড বা সংযোগ সড়ক। ফলে ভোগান্তিতে রয়েছে 3 গ্রামের কয়েক হাজার মানুষ। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে বাসে সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট তুলে ধরছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সংযোগ সড়ক না থাকায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে। মাদারীপুর কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি খালের উপর নির্মিত সেতুতে এভাবেই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। গত 1 বছর আগে সেতু নির্মাণের মূল কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে রায়পুর, ভাটাবলী, বড়চরলক্ষ্মী গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ রোগীদের কোলে করে পার হতে হয় বাঁশের সাঁকো। স্বাভাবিকভাবে প্রায় 1 বছর হয় ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে। সংযোগ সড়ক না হওয়ার কারণে আমরা ব্রিজের কোনো সুবিধাই ভোগ করতে পারতেছি না। আমরা ভাঙারি ব্যবসা করে আমাদের তো অনেক সমস্যা হয়, সাইকেলটাই উঠাইতে পারি না। এই ব্রিজটার 2 সাইড না হওয়াতে আমাদের জনগণের এমন দুর্ভোগ পোহাইতে হয় যা ভাষায় প্রকাশ করা যায় না। দেখেন ভাই, এই আমি পঙ্গু মানুষ, এই ব্রিজ দিয়ে আমাদের 2-3 বার যাইতে হয়, কিন্তু আমার খুবই কষ্ট হয়। অনেক মানুষ দিয়ে ধৈর্য উঠতে হয় ব্রিজে। আমাকে ব্রিজটা যদি দুপুরা হালাই করিয়া দেয় তা আমাকে খুব ভালো হয়, না আমাকে দুঃখের কোনো পরিসীমা নাই। আমরা সুযোগনি বাজারে যেতে পারি না, মোটরসাইকেল ভ্যান কিছু নিতে পারি না, কারণ ওই জায়গা থেকে আমাদের অনেক মালামাল নিতে হয়, খুব কষ্ট হয়। এতে সেতুটি উপকারের পরিবর্তে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। তবে ঠিকাদার কর্তৃপক্ষ বলছে বাজারের পাশে জমি অধিগ্রহণের জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ করতে পারছেন না তারা। আসলে সূর্যমণি বাজারে যে আমাদের এলজিডি কর্তৃক 42 মিটার ব্রিজ নির্মিত হচ্ছে, অ্যাপ্রোচটা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা উদ্যোগ নিচ্ছে। আর উপজেলা প্রশাসন বলছে দ্রুত জমি অধিগ্রহণ করে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি জনগণের যাতায়াতে খুলে দেওয়া হবে। জনগণের চলাচলের উপযোগী করার জন্য আমরা অ্যাপ্রোচ সড়কটি নির্মাণের জন্য এর পার্শ্ববর্তী দোকানপাট, স্থায়ী অস্থায়ী স্থাপনা অপসারণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুতই গ্রহণ। শুধু আশ্বাসের বাণী নয়, জনদুর্ভোগ নিরসনে সংযোগ সড়ক নির্মাণ করে সেতু চলাচলের উপযোগী করে তুলবে দাবি স্থানীয় জনসাধারণের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন পার্শ্ববর্তী হরিণাকুণ্ড উপজেলার বাসিন্দা হানিফ বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছেন। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান। তিনি জানান,
এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে আঞ্চলিক কমান্ডার ছিলেন উনি হানিফ, এবং একই সাথে কথিত যে কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনীর থেকে যে একটি খুদে বার্তা এসেছে সাংবাদিকদের কাছে, এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে, এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। আমরা এটাও তদন্ত করে দেখছি। আমরা তদন্তটা সম্পন্ন করলে আপনার ডিটেলস জানাতে পারবো।